আপনি বলেছিলেন যে আপনি মনে করেন পরিবর্তন দরকার। আমাদের দেশে স্বাস্থ্য ব্যবস্থা সরকারি যদি ভালো না করা যায়, আমাদের সাধারণ মধ্যবিত্তরা গরিব হয়ে যাবে, আর গরিবরা চিকিৎসার জন্য ওরা আসতে ভয়ই পায়। টাকা দিতে হবে ট্রলি ঠেলার জন্য, টাকা দিতে হবে একটা বেড পাওয়ার জন্য। মানুষ কোথাও গিয়ে বিগত কয়েক বছরে সেই আস্থাটাও হারিয়েছে। ডাক্তারদের স্যালারি স্ট্রাকচার বাড়ানো উচিত। বনটাই 3 বছর 30 লাখ টাকা একটা ছেলের পক্ষে ভীষণ ক্ষতিকর। জিনিস আছে, যন্ত্র আছে, তো মানুষ নেই। সরকারি জায়গা যদি ভালো না হয়, বেসরকারি জায়গায় সরকারের তো বলার স্কোপই নেই। স্বাস্থ্যসাথী বেটার দেন আয়ুষ্মান ভারত। স্বাস্থ্যসাথীর রেট বেশিরভাগ ক্ষেত্রে ভীষণ ভীষণ কম ছিল। একজন পেশেন্ট হাঁপানি নিয়ে ভর্তি হলো বা হার্ট অ্যাটাক নিয়ে ভর্তি হলো, পার ডে ওষুধের খরচই 10,000 টাকায় চলে যাবে। নতুন সরকারের কাছে পশ্চিমবঙ্গের মানুষের এক রাশ প্রত্যাশা, আর এই আকাশ ছোঁয়া প্রত্যাশার মধ্যে অন্যতম হলো স্বাস্থ্য পরিষেবা সুষ্ঠুভাবে পাওয়া। আমরা দেখেছি বিগত সরকারের আমলে স্বাস্থ্য সাথী এই প্রকল্পের সুবিধা বাংলার বহু মানুষ পেয়েছেন, কিন্তু এই প্রকল্প নিয়ে অভিযোগও ছিল প্রচুর। কেন্দ্রের আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা পেতে চলেছে পশ্চিমবঙ্গের মানুষ। নতুন সরকার তা চালু করতে চলেছে। বিগত কয়েক বছর ধরে বাংলার মানুষ স্বাস্থ্যক্ষেত্রে যে ধরনের সমস্যার সম্মুখীন হয়েছিলেন, একটা সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে বর্তমান সরকার তা কতটা কাটিয়ে উঠতে পারবেন কি মনে করছেন বিশিষ্ট চিকিৎসক ডক্টর নারায়ণ ব্যানার্জি। কথা বলবো তার সঙ্গে। ডক্টর ব্যানার্জি, স্বাগত জানাই, নমস্কার। প্রথমে যেটা জানতে চাইবো যে আপনি বলেছিলেন যে আপনি মনে করেন পরিবর্তন দরকার। নতুন সরকার এসেছে, যেই মুহূর্তে আমরা আলোচনা করছি এখনো পর্যন্ত আমরা জানি না আমাদের স্বাস্থ্যমন্ত্রী কে হতে চলেছেন। আপনি একাধিকবার বিভিন্ন বিষয় নিয়ে স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে সরব হয়েছেন। শুধু তাই নয়, বাংলার মানুষেরও একরাশ অভিযোগ ছিল, স্বচ্ছতা নিয়েও তারা প্রশ্ন তুলেছেন। কোন কোন জায়গায় ঘাটতি আছে বলে মনে করছেন? ঘাটতি যদি দেখা যায়, আমরা দুটো ভাগে ভাগ করি। সরকারি লেভেলটাকে আমাদের ফার্স্ট ধরতে হবে, কারণ বেশিরভাগ মানুষই কিন্তু তারা গরিব এবং তারা সরকারি স্বাস্থ্য জায়গায় যায়, এবং বেসরকারি জায়গায় কিছু কিছু জায়গায় স্বাস্থ্যসাথী যারা অ্যাকসেপ্ট করে সেটা আলাদা। এবার যদি সত্যি স্বাস্থ্যক্ষেত্রে চেঞ্জ করতে হয়, তাহলে বেস লাইনে চেঞ্জটা বড্ড বেশি জরুরি। আচ্ছা, অর্থাৎ গ্রামের প্রান্তিক মানুষের কাছে যাতে মোটামুটি স্বাস্থ্য পরিষেবাটা পৌঁছে যায়, খুব বেশি দাবি কিন্তু নয়। যেগুলো এক্সিস্টিং প্রাইমারি হেলথ সেন্টার, এক্সিস্টিং কিছু সুপার স্পেশালিটি হসপিটাল, তাদের ঠিকমতো রেগুলেট করতে হবে। যেমন হয়তো স্ট্রাকচার আছে, ডাক্তার নেই, ওখানে সিস্টারও হয়তো মাঝে মাঝে থাকছেন না, বা শুধু ডাক্তার সিস্টার দিয়ে তো হবে না। একটা ওভারঅল ম্যানেজমেন্ট যেটা মানে যে ফ্রেন্ডলি হতে হবে, পেশেন্ট ফ্রেন্ডলি। ডাক্তারের থাকার জায়গা প্রাইমারি হেলথ সেন্টারে অনেক জায়গায় খারাপ, মানে সেফটি একটা বড় ইস্যু, এবং সবসময় খারাপ পেশেন্ট এলেই তার সাথে অনেক মব চলে আসে, এবং বহু ক্ষেত্রে সেখানে রাজনৈতিক দলের নেতারা এসে মানে তার পেশেন্টকে আগে দেখার জন্য বারবার বলতে থাকে। এই জিনিসগুলো যারা গ্রামে প্র্যাকটিস করেছে তারা বারবার ফেস করে, এবং সবচেয়ে বেশি ফেস করে কেউ হয়তো পুরুলিয়ায় বাড়ি, তাকে মিদনাপুরে পোস্টিং দেওয়া হলো, তখন অটোমেটিক্যালি সে কি করে, তারা নিজেরা ঠিক করে নেয়, কেউ 4 দিন 3 দিন করলো, কেউ 3 দিন করলো, করে বাড়ি ব্যাক করা। এখানে আমার মনে হয় মানে আমাদের নতুন সরকারের কাছে আমার প্রত্যাশা, একদম প্রাইমারি হেলথ কেয়ার সিস্টেমটাকে এমনভাবে করা যাক যাতে সেকেন্ডারি বা টার্সিয়ারি কেয়ার লেভেলে রেফারেলটা কম হয়। কারণ প্রাইমারি হেলথ সেন্টারে যদি গিয়ে শুধু রেফার টু সদর হসপিটাল, এইটার জন্য তো লোকেরা যাবে না। সুতরাং খুব সাধারণ জিনিস, যেমন প্রাইমারি হেলথ সেন্টারে আমি বলছি আমাকে হাঁপানি রোগী ট্রিটমেন্ট করতে হবে, নেবুলাইজার দরকার, সেটা যেন ঠিকমতো থাকে, ওষুধগুলো যেন থাকে। আমি হার্ট অ্যাটাকের চিকিৎসা ওখানে না করতে পারি, কিন্তু হার্টের প্রাইমারি ট্রিটমেন্টটা দিয়ে
আমি যেন কোঅর্ডিনেট করতে পারি, একটা সেন্ট্রাল জায়গা থাকবে যেখান থেকে বোঝা যাবে যে কোথায় কোথায় বেড খালি আছে। এবং আমি আপনাকে সবচেয়ে মানে একটা অবাক জিনিস বলবো, বাঁকুড়া সুপার স্পেশালিটি হসপিটালে খুব দামি একটা আমাদের এনজিওর মেশিন পড়ে রয়েছে, ধুলো জমছে গত 2 বছর ধরে, কোনো কার্ডিওলজিস্ট কিন্তু ওখানে পোস্টেড নেই। অর্থাৎ জিনিস আছে, যন্ত্র আছে, তো মানুষ নেই, অথবা উল্টোটা, অর্থাৎ পরিকল্পনার একটা অভাব ছিল, কোঅর্ডিনেশনের অভাব আমি যেটা বলবো। কারণ স্বাস্থ্যটা খুব সেন্সিটিভ ইস্যু, এক্স্যাক্টলি। এবং আমাদের দেশে স্বাস্থ্য ব্যবস্থা সরকারি যদি ভালো না করা যায়, আমাদের সাধারণ মধ্যবিত্তরা গরিব হয়ে যাবে, আর গরিবরা চিকিৎসার জন্য ওরা আসতে ভয়ই পায়। মানে তাদের কাছে হসপিটালে একটা বেড পেতে গেলেও, যেটা বর্তমানে যেটা দুর্নীতি যেগুলো পাওয়া যাচ্ছে, ধরুন টাকা দিতে হবে ট্রলি ঠেলার জন্য, টাকা দিতে হবে একটা বেড পাওয়ার জন্য, এই অ্যাম্বুলেন্স পাওয়ার জন্য বাইরে দেখবেন আপনি, বেশি দূর না, আরজি করের সামনে প্রচুর অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে থাকতো তাদের নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন পেশেন্টদের। এবং পেশেন্ট পার্টি যারা, তারা তো সত্যি কথা কি পেশেন্টকে ভালো করতে চায়, অথচ তাদের হাতে উপায় নেই। সুতরাং আমার মনে হয় গ্রাসরুট লেভেল থেকে হেলথ সিস্টেমটাকে দেখা উচিত, আর রেফারাল শুড বি একটা সেন্ট্রাল রুম থাকা উচিত। আমি বাঁকুড়া জেলার জন্য একটা সেন্ট্রাল রুম করতে বলবো, প্রত্যেক ডিস্ট্রিক্টে একটা সেন্ট্রাল রুম থাকবে যাতে প্রাইমারি টু সেকেন্ডারি হয়। আর কলকাতায় একটা সেন্ট্রাল রুম থাকবে যেখানে সেকেন্ডারি টু টার্সিয়ারি, অর্থাৎ আমাদের টার্সিয়ারি যে 5টা মেডিকেল কলেজ আছে, এসএসকেএম, এনআরএস, ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ, এইগুলোর ইনফ্রাস্ট্রাকচারও আমাদের ভালো করতে হবে। এবং তাতে পরিকাঠামো বৃদ্ধি ছাড়া সিস্টারদের মানে তাদের উপর যাতে কেউ দুর্ব্যবহার না করে, প্রপার পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার ব্যাপার, কিছু না, একটু ওয়াশরুম একটা এক্সট্রা, যেটা ওয়েটিং জায়গাটা, সেই জায়গাটা একটা জলের ব্যবস্থা করা, এগুলো কিন্তু খুব ব্যয় সাপেক্ষ ব্যাপার না। আর এক্সিস্টিং স্ট্রাকচার তো রয়েছে, মানে পূর্ববর্তী জমানায় তো নীল সাদা বিল্ডিং অনেক রয়েছে, সুপার স্পেশালিটি হসপিটাল তৈরি করা হয়েছিল, এবং ডক্টর মৈত্র যিনি মারা গেছেন, উনি কিন্তু ওই সময়টা প্রচণ্ড খেটে বিভিন্ন জায়গায়, যাতে উনি একটাই কথা আমার মনে আছে বলেছিলেন, যদি আমি বাইপ্যাপ বলে একটা যন্ত্র আছে যেটা দিয়ে আমরা শ্বাসকষ্টের রোগীকে বাঁচাতে পারি, যে আমি যদি 10টা প্রাইমারি হেলথ সেন্টারের লোককে ট্রেনিং দিতে পারি বাইপ্যাপ কিভাবে করতে পারি, তাহলে আমি হয়তো একজন হাঁপানি রোগীকে বাঁচাতে পারবো। কিন্তু আনফর্চুনেটলি প্রচুর কিন্তু আজকাল টেকনিশিয়ান বেরোচ্ছে, প্রাইভেট টেকনিশিয়ান বলুন বা এমনি গভর্নমেন্ট টেকনিশিয়ান, তাদের যদি অ্যাবজর্ব করা যায় এবং তাদের যদি কাজটা দেওয়া হয় তারা যে অঞ্চলে থাকে, অর্থাৎ ভূমিপুত্র স্কিম যেটা শিক্ষকদের ক্ষেত্রে আছে, ডাক্তারদের ক্ষেত্রে এবং হেলথ কেয়ার ওয়ার্কারদের ক্ষেত্রে, সেটা যদি ইমপ্লিমেন্ট করা যায়, তাহলে গভর্নমেন্ট সেটআপটা অনেক বেটার চলবে। আচ্ছা, আমি একটা বিষয় জানবো, আপনি রেফারের প্রসঙ্গ তুললেন, সত্যি এটা তো একটা বড় সমস্যা, একাধিক সময় আমরা অভিযোগ দেখেছি, এবং সেখানে কখনো কখনো দায়িত্বে গাফিলতির একটা অভিযোগ উঠেছে, আবার যে পরিকাঠামোর কথাটা আপনি বললেন সেখানে একটা অভিযোগ ছিল। তো সত্যি বর্তমান সরকারের ক্ষেত্রে এটা কতটা বড় চ্যালেঞ্জ হবে, যে ইনফ্রাস্ট্রাকচারটা যেভাবে কাজ করার কথা আপনি বললেন, মানে সেটা বাস্তবে রূপায়ণের ক্ষেত্রে কতটা সমস্যার সম্মুখীন হতে পারে তারা? এটা অনেক সমস্যারই সম্মুখীন হতে হবে, কারণ বেশ কিছু বাস্তুভুগুরা তো রয়েছে। এবার তাদের উপর যখনই এই ব্যাপারটা আসবে, অনেক লোক এই ধরুন ট্রলি ভাড়া দিয়ে বা এইগুলো করে তারা তো বাধা দেবেই। সুতরাং সেইগুলো এই সরকারকে কড়া হাতে ট্যাকেল করতে হবে। এবং স্বাস্থ্য পরিষেবাটা সরকারি জায়গাটা যদি স্ট্রং হয়, তবেই বেসরকারি জায়গায় কিন্তু সরকার বলার স্কোপ পাবে।
সরকারি জায়গা যদি ভালো না হয়, বেসরকারি জায়গায় সরকারের তো বলার স্কোপই নেই। তাতে কি করে হেলথ রেগুলেটরি কমিটি করা হবে? আপনি গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রের কথা বললেন। সত্যি মানুষ কোথাও গিয়ে বিগত কয়েক বছরে সেই আস্থাটাও হারিয়েছে। পরিকাঠামো অভাব, যেমন চিকিৎসক পর্যাপ্ত পরিমাণে সেখানে পাওয়া যায় না। কি পরামর্শ থাকবে আপনার, বা কি আবেদন রাখতে চাইবেন যিনি বর্তমান সরকারের স্বাস্থ্যমন্ত্রী হবে? এক নম্বর হচ্ছে প্রাইমারি হেলথ সেন্টারগুলো অন্তত পক্ষে 20 কিলোমিটারের মধ্যে যেন হয়, কারণ তার চেয়ে বেশি দূরত্বে হলে কিন্তু পেশেন্ট যেতে যেতেই উপরে চলে যাবেন। সুতরাং সেরকমই রয়েছে কিন্তু উপস্বাস্থ্য কেন্দ্র, অ্যাটলিস্ট সেখানে হাঁপানি রোগীর ট্রিটমেন্ট, একটা বেসিক এক্স রে করার জন্য তো মেশিন আছে, টেকনিশিয়ান যেন রাউন্ড দ্য ক্লক থাকে। আর ডাক্তারদের যদি যার যেখানে বাড়ি সেখানে যদি পোস্টিং দেওয়া হয়, যেটা বললেন আপনি, যেটা তারে কিন্তু অনেক বেশি তাদের উপর নির্ভরতা বাড়বে। মানে তারা স্বাস্থ্যকেন্দ্রে কাজ করতে ভালো লাগবে, তারা তারপর বাড়ি ফিরেও যেতে পারবে। নাইটে একজন ডিউটি করলো, ডেতে একজন। এবার সারাদিন একটা স্বাস্থ্যকেন্দ্র একজন ডাক্তার দিয়ে চালানো, এটা প্রায় ইম্পসিবল। মানে তার মধ্যে লেবার কেস, যেগুলো আমরা মেডিসিনের লোকজন পারবই না, সেগুলো ভালো সিস্টার দরকার যারা এগুলো করবে। সুতরাং আমার মনে হয় একদিনে হবে না, কিন্তু আর ধমকাধমকি দিয়েও কিন্তু হবে না। মানে এটা গত সরকারের আমলে হঠাৎ করে একজন বড় মাপের শল্য চিকিৎসককে বসিয়ে দেওয়া হলো, এরকম ব্যাপার দিয়ে কিন্তু যদি শুরু হয়, ডাক্তাররা কিন্তু বেঁকে বসবে। ডাক্তাররা না মানে বড্ড সফট টার্গেট, তো তারা তাদের মনস্তত্ত্বটা বুঝতে হবে। তারা ফাঁকি দিতে চায় না। আবার এত বেশি ডাক্তার এখন হয়ে যাচ্ছে, প্রপার ট্রেনিং এর অভাব কিন্তু আমরা অত্যন্ত ফিল করছি। সুতরাং আপনি যদি দেখেন, যেহেতু কলকাতাতেই প্রতি বছর মানে 40 জন করে কার্ডিওলজিস্ট তৈরি হয়, এমডির পর ডিএম অথবা ডিআরএনবি, তারা কোথায় যেতে পারছে? আলটিমেটলি তাদের হাতে কলমে ট্রেনিংটা তো হচ্ছে না। তা আরেকটা আমার বক্তব্য থাকবে, ডিসেন্ট্রালাইজেশন অফ এমএস বা এমডি। যারা এমএস, তারা কেন গ্রামীণ হসপিটালে যারা এমএস পিজিটি পড়াশুনো করছে, তাদের যে মানে কলকাতার টিচিং হসপিটাল বা বাইরের টিচিং হসপিটালে করতে হবে এরকম না, তারা গ্রামীণ হসপিটালেও কিন্তু কাজ করতে পারে। কারণ পড়াশুনোটা কিন্তু আজকাল আমাদের কিন্তু অন্তত এখনকার দিনে অনলাইনে হয়ে যায়। হাতের কাজ তারা, আমরা একজন এমএস জেনারেল সার্জনের কাছ থেকে কি এক্সপেক্ট করি? ভালোভাবে কোন ইন্ডিকেশনে অ্যাপেন্ডিসেক্টমি করবে, গল ব্লাডার অপারেশন করবে, তাকে যদি গ্রামে পোস্টিং দেওয়া যায়, যে এমএসটা সে গ্রাম থেকে শিখুক, অন্তত গ্রামের সেই জায়গাটায় একজন থাকবে সিনিয়র সার্জন, যিনি এমএসটা শেখাতে পারবেন। মেডিসিনের ক্ষেত্রে এটা কিন্তু হবে না। সুতরাং যদি বিকেন্দ্রীকরণ করতে হয়, শুধুমাত্র যে চিকিৎসার বিকেন্দ্রীকরণ তা না, এডুকেশনেও বিকেন্দ্রীকরণ করতে হবে। তাহলে এখন যারা এমএস করছে, তাদের হাতে কলমে কাজ তারা শেখার খুব একটা স্কোপ পাচ্ছে না। আচ্ছা। আর এত অসংখ্য প্রাইভেট মেডিকেল কলেজ গজিয়ে গেছে, এবার মানে গভর্নমেন্টের পলিসির উপর ডিপেন্ড করছে। ধরুন এত অসংখ্য যারা মেডিকেল কলেজ, প্রাইভেট মেডিকেল কলেজ থেকে যারা পাশ করছে, তাদের কতটুকু ট্রেনিং হচ্ছে সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। তারা এমএস হয়তো হলো, কিন্তু নিজের হাতে গলব্লাডার অপারেশন কটা করেছেন, সেটাও তো একটা বিরাট ব্যাপার। সুতরাং দেখবেন যে অনেক ডাক্তারবাবু থাকবেন যারা একা সার্জারি করতে ভয় পাবেন। সুতরাং এই দিকটাও খেয়াল রাখতে হবে যে প্রাইভেট যে হসপিটাল থেকে যে ডাক্তারবাবুরা বেরোচ্ছে, তাদের প্রপার ট্রেনিংটা যেন তারপরে 1 বছর বা 2 বছর হয়। আমি যেমন বন্ডের একটা বিরোধী নই, কিন্তু বন্ডটাই 3 বছর 30 লাখ টাকা একটা ছেলের পক্ষে
ভীষণ ক্ষতিকর। ধরুন আপনি অনেক কষ্ট করে এমডি করলেন, গভর্নমেন্টের পয়সা নেই, মা বাবার, আপনাকে প্রাইভেটে পড়াতে পারলো না, প্রাইভেটে তো কয়েক কোটি টাকার ব্যাপার, তারপরে একটা আপনাকে বন্ড থাকলো 3 বছর অথবা 30 লাখ টাকা। তো এতে হচ্ছে কি, অনেকে 30 লাখ টাকা দিয়ে পার পেয়ে যাচ্ছে, গভর্নমেন্ট কিন্তু তাদের সার্ভিসটা পাচ্ছে না। আমি ঠিক এর এগেনস্টে আমি বলবো 1 বছর 1 কোটি টাকা দিন, তাহলে কিন্তু 1 কোটি টাকা চট করে একজন কেউ দেবে না, কারণ 1 বছর দেখতে দেখতে সেরে চলে যাবে, তাহলে গভর্নমেন্ট তাদের সার্ভিসটা পাবে। আদারওয়াইজ কিন্তু 20% অফ যারা পাস করছে তারা 30 লাখ টাকা দিয়ে কিন্তু গভর্নমেন্টের থেকে বেরিয়ে আসছে, কারণ 3 বছর তার নষ্ট করা এডুকেশন লাইফের, তার মানে তারপর তার এমডির পর ডিএম কবে করবে। সুতরাং বন্ড সিস্টেমটাকেও ভাবা উচিত যে এমন একটা 1 কোটি টাকা লোকে দেবে না, সোজা কথা দেওয়ার আগে দুবার ভাববে, তার চেয়ে বাবা একটা বছর কাজ করে নি গভর্নমেন্টে, শিখবো আমি, গভর্নমেন্টও আমার সার্ভিস পাবে। আর ডাক্তারদের স্যালারি স্ট্রাকচার বাড়ানো উচিত। স্যালারি স্ট্রাকচার আমাদের প্রভিন্সে ডাক্তারদের খুব কম, সরকারি জায়গায় সেই জন্য অনেকেই যেতে চায় না। আমি এখানে একটু ইন্টারাপ্ট করে একটা বিষয় জানতে চাইবো যে স্বচ্ছতা নিয়ে যেমন প্রশ্ন উঠেছে, পরিকাঠামো নিয়ে প্রশ্ন উঠেছে, যখন আপনারা হাতে কলমে সেই কাজটা করছেন, সত্যি বিগত কয়েক বছরে ঠিক কি ধরনের সমস্যা আপনারা ফেস করেছেন? এখন ব্যাপারটা হচ্ছে ছোট হসপিটালগুলো ফাঁকা যাচ্ছে, সরকারি জায়গা বাদ দিয়ে আমি যদি বেসরকারি জায়গাটাই ধরি, বেসরকারি যে অসংখ্য ছোট 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 নার্সিংহোমগুলো সেগুলো ফাঁকা যাচ্ছে, সেগুলো মেইনলি ম্যাটারনিটি, এবং এগুলো না আস্তে 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 বিলুপ্তির পথে। যারা জায়ান্ট কর্পোরেটেড তারা টিকে থাকছে, কারণ তাদের রিসোর্স অনেক বেশি, এবং একজন পেশেন্ট দেখার জন্য অন্তত 20 জন স্টাফ দরকার হয় অন অ্যান অ্যাভারেজ। ডাক্তার হয়তো 5 জন পেশেন্টকে একজন ডাক্তার দেখছে বা 10 জনকে, কিন্তু সিস্টার, আপনার HR, ম্যানেজমেন্ট এবং ক্লিনিং সবাই তো পার্ট অ্যান্ড পার্সেল অফ একটা টোটাল সিস্টেম। একজন মানুষ তখনই সুস্থ হবে যদি একটা পরিষ্কার জায়গায় থাকে, দুটো বেডের মধ্যে একটা ডিস্টেন্স মেনটেন করতে হবে, যাতে প্রত্যেকে হ্যান্ড ওয়াশিংটা ঠিক করা যায়। সরকার ইচ্ছা করলেই গভর্নমেন্ট হসপিটালে ছোট ছোট স্যানিটাইজার প্রোভাইড করতে পারে, যাতে আমরা এক পেশেন্ট থেকে আরেক পেশেন্টে না যাই, কিন্তু ওই পরপর ঘেঁষাঘেঁষি করে। তাছাড়া আমাদের সময়ও আমরা যখন 1987 সালে বা 88 সালে মেঝেতে পেশেন্ট পড়ে থাকতেন, সেই জিনিসটা এখন কি করা যাবে? যদি আমাদের বেডের দরকার হয় 1000, আমাদের বেড আছে 100। বাম আমলে যে পরিস্থিতি ছিল খুব একটা বদল সেক্ষেত্রে তাহলে না, বাম আমলের চেয়ে বদল হয়েছে। লাস্ট গভর্নমেন্টের সময় বেশ কিছু বিল্ডিং হয়েছে, যেটা একদম বলি, কিছু প্রথম দিকে না কাজকর্ম হয়েছে, এমনকি হার্ট অ্যাটাকের যে ওষুধগুলো সেগুলোও কিন্তু প্রাইমারি হেলথ সেন্টারে ছিল, কিন্তু পরবর্তীকালে এই যে সুপার স্পেশালিটি হসপিটাল ঠিক কোঅর্ডিনেট করে না করার জন্য, আপনার হসপিটালটা রয়েছে, দিনের বেলা আউটডোরটা চলছে, ইনডোরে রাত্রে পেশেন্ট খারাপ হলে দেখার কেউ থাকছে না, বা একটা এক্সরে করার জন্য আপনি কিন্তু ওখানে টেকনিশিয়ান পাবেন না, সুতরাং সেইটা দেখতে হবে। প্লাস ধরুন একটা 1 কোটি টাকা দামের একটা মেশিন আপনি কিনলেন, যেখানে কোনো কার্ডিওলজিস্ট নেই, এইগুলো একটু ইমপ্র্যাকটিক্যাল ব্যাপার, যেটা ঠিক করতে হবে। এটা হচ্ছে গভর্নমেন্ট সার্ভিসের ব্যাপারটা। গভর্নমেন্ট সেটআপ যদি হেলদি হয়, পেশেন্ট ফ্রেন্ডলি হয়, তবেই একমাত্র আপনি বেসরকারি জায়গাটাকে ভালো করুন। এবং বেসরকারি জায়গায় গ্রাসরুট লেভেলের যে দুর্নীতিগুলো হয় সেগুলো প্রথম থেকে আপনাকে দেখতে হবে। স্বাস্থ্যসাথী যখন প্রথম শুরু হয়েছিল, অনেক জায়গায় এরকমও হয়েছে ফেক পেশেন্ট ভর্তি হয়েছে। তার কারণ স্বাস্থ্যসাথীতে না মেডিসিনের পেশেন্ট ভর্তি করে নার্সিংহোমের ক্ষতি হয়,
যদি ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে স্বাস্থ্যসাথীতে 3,350 টাকা মতো দেয়। তাতে একজন পেশেন্ট হাঁপানি নিয়ে ভর্তি হলো বা হার্ট অ্যাটাক নিয়ে ভর্তি হলো, পার ডে ওষুধের খরচই 10,000 টাকায় চলে যাবে। সুতরাং বেশিরভাগ হসপিটাল রিফিউজ করে। কিন্তু যদি সেই রকমই পরিকাঠামো আমরা গভর্নমেন্ট সেট আপে তৈরি করতে পারি, তাহলে ওই রকম ভাবে আমাকে স্বাস্থ্যসাথীর উপর ডিপেন্ড করতে হয় না। আর স্বাস্থ্যসাথী হওয়ার জন্য গভর্নমেন্ট পরিষেবাও তো বিনা পয়সায় হচ্ছে না। আর স্বাস্থ্যসাথী সবার জন্য যদি দেখা যায় থিওরিটিক্যালি, স্বাস্থ্যসাথী বেটার দেন আয়ুষ্মান ভারত। কেন? স্বাস্থ্যসাথী সবার জন্য। আয়ুষ্মান ভারত কিন্তু আপনার যদি মোটরসাইকেল থাকে, আয়ুষ্মান ভারতের আপনি করতে পারবেন না। কিন্তু এটা তো একটা স্ট্যান্ড বাই, এটা একটা সবারই আজকাল না, মানে অন্তত শহরের দিকে মেডিক্লেম অল্প কিছু করা থাকে। এটাও এক ধরনের মেডিক্লেম প্রকল্প, যেটা সরকার টাকাটা দিচ্ছে। তাহলে মানে কোন দিক থেকে আয়ুষ্মান ভারত গেম চেঞ্জার বলে মনে করা হচ্ছে? আয়ুষ্মান ভারত আর স্বাস্থ্যসাথীর মধ্যে তুলনামূলকভাবে আয়ুষ্মান ভারত মানে যেহেতু আসাম এবং বাকি সব প্রভিন্সে বড় বড় হসপিটালগুলো অ্যাকসেপ্ট করে, সুতরাং আশা করা যায়, মানে এক্স্যাক্ট আমি জানি না ওখানে কত ফিজ স্ট্রাকচার, এমন একটা স্ট্রাকচার তো করতে হবে। বেসরকারি জায়গায় যারা চিকিৎসা করতে বসেছেন তারা তো আর চ্যারিটি করতে বসেননি, তারা অন্তত লাভ না হোক, লোকসান হবে না। সুতরাং ফিজ স্ট্রাকচার নিশ্চয়ই আমি এক্স্যাক্টলি জানি না, কারণ এখনো আয়ুষ্মান ভারতের পুরোটা আমার কাছে ক্লিয়ার না। কিন্তু স্বাস্থ্যসাথীর রেট বেশিরভাগ ক্ষেত্রে ভীষণ ভীষণ কম ছিল। আর ক্যান্সার ট্রিটমেন্ট দুটোতেই হয়। সুতরাং যদি দেখা যায় সবার জন্য একটা মানে প্রকল্প করতে গেলে, মানে রাজ্য সরকারের উপর যা ফাইন্যান্সিয়াল চাপ হবে, সেই চাপটা যদি কিছুটা ডাইভার্ট করে দেওয়া যায় সেন্ট্রাল গভর্নমেন্টের উপর, তাহলে রাজ্য সরকার প্রেজেন্ট যে হেলথ স্ট্যাটাসটাকে সেটাকে মেনটেন করার যে একটা খরচ, আপনি দুটো ওয়াশরুম করে দিলেন, সেটাকে মেনটেন করবে কে? আপনাকে নতুন টেকনিশিয়ান নিতে হবে, তার জন্য তো একটা টাকা দরকার, ফান্ড দরকার। তাহলে ওইভাবে টাকাটা খরচ হয় না। একদমই। আরেকটা বিষয় ডক্টর ব্যানার্জি, যে বিভিন্ন সময় আমরা দেখেছি জুনিয়র ডাক্তাররা তারা তাদের নিরাপত্তা নিয়ে কিন্তু সরব হয়েছেন, সেই বিষয়ে ঠিক কি আবেদন থাকবে বর্তমান সরকারের কাছে? এটা প্রত্যেক মানুষের কাছে আবেদন। শুধু পুলিশ বাড়িয়ে প্রশাসনের দিক থেকে অনেক কিছু করা হয়েছে, কিন্তু যখন একজন পেশেন্ট খারাপ হয়ে আসে তার সাথে দেখবেন প্রচুর মাতাল লোক চলে আসে এবং ঝামেলা করে, কিন্তু আপনার পেশেন্টের ডাইরেক্ট রিলেটিভ নয়, তার অন্যরা। এবং একজন পেশেন্ট এসেছে, হয়তো সে খুব শ্বাসকষ্ট হচ্ছে, 5 জন সিনিয়র হয়তো সিরিয়াস পেশেন্ট, কেন তাকে দেখছি না আগে, এই নিয়ে ওই মাতব্বর কেউ না কেউ থাকবে যারা থ্রেট করতে থাকে। হয় ডাক্তারকে থ্রেট করে, অথবা এটা না চটজলদি সমাধান করতে হবে, এটা সেন্সিটিভ, এটা খুব ট্যাক্টফুলি করতে হবে। ডাক্তার লেভেলে যেমন নিঃসন্দেহে পুলিশ ফাঁড়ি থাকবে, যেমন আমি বলছি আজ থেকে অনেক দিন আগে আমি কেতুগ্রামের জায়গায় একটা পোস্টিং ছিলাম না, মানে যেতে হয়েছিল। কেতুগ্রামের যে প্রাইমারি হেলথ সেন্টার, ঠিক তার পাশেই কিন্তু কেতুগ্রাম থানা, অর্থাৎ থানা এবং স্বাস্থ্যকেন্দ্রের মধ্যে কোনো ডিস্টেন্স ছিল না প্র্যাকটিক্যালি। সুতরাং সেরকম যদি করা যায় তাহলে অন্তত ওরা বুঝতে পারবে ফিজিক্যালি অ্যাসাল্ট হবে না। আপনি কি আটকাতে পারবেন? কারণ মানুষ বেশিরভাগ সময় অনেক প্রত্যাশা নিয়ে আসে, অনেক কিছু জানে না, রেখে দেয় অনেকক্ষণ বাড়িতে, বুকে ব্যথা হয়েছে অম্বল বলে রেখে দিল, নিয়ে এলো একদম শেষের মুহূর্তে, তখন যে কোনো একটা ইঞ্জেকশন দিল, মারা গেল, দোষটা হলো ডাক্তারের। এবারে এই কনফিডেন্সটা সাধারণ লোকের মনে আনতে হবে থ্রু বিভিন্ন চ্যানেল, যে আপনারা সতর্ক হন প্রথমে,
প্রথমেই আপনার স্বাস্থ্যকেন্দ্রে যান। ওই রাতটি কাটিয়ে দিনের বেলা যাব না, ট্রিটমেন্টটা আমাদের এখানে হবে না, আমি কলকাতায় নিয়ে যাব, এই মানসিকতাটাই বদল আনা দরকার। এবং সেটার জন্য আমার মনে হয় মিডিয়ার একটা বিরাট রোল আছে, এবং যেটা আমি চেষ্টা করি আমার নিজের রিল মারফত প্রত্যেককে সচেতন করতে, যে এগুলো এমার্জেন্সি, এগুলো রাত্রেই অ্যাটেন্ড করবেন। অ্যাওয়ারনেসটা দরকার। অ্যাওয়ারনেস দরকার। শেষ প্রশ্ন ডক্টর ব্যানার্জি, আগামী 5 বছর পর পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থাকে কোথায় দেখতে চান এবং আপনি কতটা আশাবাদী? দেখুন, মিস্টার মোদির ভিশন কিন্তু অনেক বিরাট। একটা প্রত্যেকের কাছে একটা পার্টিকুলার নাম্বার থাকবে, এবং সেই নাম্বারটা আধার কার্ডের মতো নাম্বার থাকবে। আপনি ইচ্ছা করলে আজকে পুনায় টেস্ট করেছেন, আপনি কলকাতায় এসেছেন কোনো কারণে, কলকাতায় হয়তো কোনো ল্যাবরেটরিতে টেস্ট করেছেন, সমস্ত ডেটা কিন্তু ওর মধ্যেই থাকবে। আচ্ছা। এবং আপনি ডাক্তার যদি অ্যাক্সেস করতে চায়, তাহলে ওখান থেকে ডাক্তারের কাছে যাবে যে আপনি কি, কারণ এই ডেটাগুলো সব পার্সোনাল, আপনি কখনো অন্যের ডেটা নিতে পারেন না, হেলথ ডেটা। ডাক্তারকে যদি অ্যাক্সেস করে, তাহলে ডাক্তার দেখে নিতে পারে তার পুনায় কি হয়েছে, তার পুনার কি হয়েছে। এই জিনিসটা হচ্ছে একটা সেন্ট্রালাইজ করার ওনার ভিশন রয়েছে। এবং আমাদের সরকারের উচিত এই ভিশনটা যাতে সাকসেসফুল মিশন নেক্সট 5 বছরে কমপ্লিট হয়। অর্থাৎ একসাথে দুটো কাজ, সরকারি লেভেলে ভালো করা, এডুকেশন লেভেলটা ডিসেন্ট্রালাইজ করা, এবং এই একটা অ্যাপের মাধ্যমে, আজকাল স্মার্টফোন বহু লোকের থাকে, যাতে প্রত্যেক পেশেন্টের ডেটা একটা ছাতার তলায় আনা যায়, যাতে ইউনিফর্ম স্ট্যান্ডার্ড অফ ট্রিটমেন্ট হয়। একদমই। এবং আপনি কতটা আশাবাদী সে বিষয়ে? অ্যাটলিস্ট আমি তো আশাবাদী, আমি কখনো নিরাশাবাদীর মধ্যে তো থাকি না। আমি অলওয়েজ আশা করব যে, দেখুন, আগের চেয়ে ট্রিটমেন্ট অনেক অনেক এগিয়েছে। আমি যখন এমডি পাস করি 90 সালে, আর এখন অনেক বদলেছে। কিন্তু আমাদের দেশটা তো এত বড়, এত বিশাল জনসাধারণ, সবার কাছে পৌঁছে দেওয়াটা একটা টাফ। এবং সবার কাছে বোঝানো যে তুমি আর যাই করো, দেরি করো না, লোকাল স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে দেখিয়ে নিও যদি এই সিমটমগুলো হয়। সুতরাং আমার মনে হয় যে সময় দিন, দুর্নীতির আঁকড়া যেগুলো আছে সেগুলো আমরা সবাই জানি, গভর্নমেন্ট জানে না এরকম ব্যাপার নয়। যে আজকে পিজিতে একটা ট্রলি ঠেলার জন্য লোককে টাকা দিতে হয়, একটা বেডের জন্য দালালকে টাকা দিতে হয়। এই দালাল চক্র ঘোচানো, এটা অ্যাডমিনিস্ট্রেশন টাফ হলে তবেই সম্ভব হবে, এবং সেটা পারবে। এবং মিস্টার মোদির যে ভিশনটা আছে, সেটা সাকসেসফুল করা যাবে। থ্যাংক ইউ ডক্টর ব্যানার্জি। আমরা কথা বললাম ডক্টর নারায়ণ ব্যানার্জির সঙ্গে, এবং সাধারণ মানুষের, বাংলার মানুষের বেসিক যে চাহিদাগুলো রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে এই সুষ্ঠু স্বাস্থ্য পরিষেবা পাওয়া। এবং আশা রাখা যায় আগামী দিনে বর্তমান সরকার সেই প্রত্যাশা পূরণ করতে সক্ষম হবে। আজকের আলোচনা এখানেই শেষ করছি, তবে সমস্ত রকম খবরের জন্য অবশ্যই নজর রাখুন দ্য ওয়ালে, কারণ খবর এখন এখানেই।